আসসালামু আলাইকুম। তো আজকে আমরা কথা বলবো যে এই যে ইউএসএ ট্যারিফ ইম্পোজ করতেছে আপনার হচ্ছে গা বিভিন্ন দেশের উপরে, এর টোটাল ইম্প্যাক্টটা কিরকম? আমাদের হচ্ছে গ্লোবাল মার্কেট, ফরেক্স মার্কেট বলেন, গোল্ড, বিটকয়েন সমস্ত জায়গায় এর একটা বড় ইম্প্যাক্ট আছে। তো আপনারা জানেন যে যারা আমার টেলিগ্রামে আছেন তারা দেখছিলেন যে আমি হচ্ছে মেবি ২ দিন আগে হচ্ছে আপনার রাত ২টার দিকে টেলিগ্রামে পোস্ট করছিলাম যে গোল্ড এবং হচ্ছে আপনার বিটকয়েন আর হচ্ছে গিয়ে আপনার ইউএসডিতে একটা সাময়িক ক্র্যাশ আসবে। সেই ক্র্যাশটা কিন্তু ১২ থেকে ১৫ ঘন্টার ভিতরে চলে আসছে। এখন এটার পিছনে কারণ ছিল আপনার হচ্ছে ডলারের স্ট্রং হওয়া। এখন ডলার কেন স্ট্রং হইল বা এর কারণটা কি এবং ভবিষ্যতে কি হইতে পারে, সেটা যতটুকু আমার কাছে মনে হয় আমি সেটা এই ভিডিওতে তুলে ধরবো আর কি। তো ভিডিওটাতে অনেক বেশি ভিজুয়াল নাই বা হচ্ছে এমন কিছু কি বলবো স্ক্রিন প্লে নাই, যেটার কারণে আপনার অনেক বেশি এন্টারটেইনিং লাগবে, বাট একটা গল্প আকারে শুনতে পারেন, দেখতে পারেন বা শুনতে পারেন। আচ্ছা, তো এখন আহ, প্রথম কথা বলি যে ট্যারিফ জিনিসটা অ্যাকচুয়ালি কি এবং এটা আমাদের বোঝা কেন বেশি প্রয়োজন। এখন ট্যারিফ হচ্ছে আপনার, এক কথা হচ্ছে ইম্পোর্ট ট্যাক্স এর একটা অংশ। ইম্পোর্ট ট্যাক্সের একটা অংশ হচ্ছে ট্যারিফ। এখন যখন ট্রাম্প বিভিন্ন দেশের উপরে ইম্পোর্ট ট্যাক্স বসাচ্ছে, তখন আলটিমেটলি যেটা হচ্ছে যে হচ্ছে আপনার আগে দেখা যাচ্ছে যে আমেরিকার একটা কোম্পানি ধরেন এনভিডিয়া, তারা ধরেন হচ্ছে চায়নার কাছ থেকে বা অন্য কোনো দেশের কাছ থেকে তারা দেখা যাচ্ছে যে আপনার চিপসেট কিনতেছে বা সিলিকন কিনতেছে। দেখা যাচ্ছে যে আপনার আগে পড়তো হচ্ছে ১,০০০ টাকা করে, এখন সেটা পড়বে কত? আনুমানিক, মানে আমি অ্যাভারেজ বলতেছি 30% ট্যাক্স ইয়ে করছে, ট্যারিফ হচ্ছে বসাইছে অলমোস্ট মোস্ট অফ দ্য কান্ট্রির উপরে। সো দেখা যাচ্ছে যে আগে যে জিনিসটা ওদের খরচ পড়তো ১,০০০ টাকা আনতে, এখন সেটা খরচ পড়বে ১৩০০ টাকা। অর্থাৎ ১০০ টাকায় ৩০ টাকা বেশি, যেটা হচ্ছে অনেক, মানে র ম্যাটেরিয়ালস হিসাবে চিন্তা করলে সেটা একটা হিউজ, অনেক বড় পার্থক্য তৈরি করে দেয় খরচের দিক থেকে। মানে একটা টোটাল কোম্পানির টোটাল খরচ ৩০%-এর বা তার উপরে বেড়ে যাচ্ছে প্রোডাকশন কস্ট। এখন ওরা তো আর পাগল না যে শুধু শুধু ইম্পোর্ট ট্যাক্সটা বসাইলো। এখন আমরা এই দূরের থেকে চিন্তা করি যে ওদের মনে হয় টাকার অভাব, ট্রাম্পের মনে হয় টাকার অভাব, তাই টাকার জন্য হচ্ছে ও ট্যারিফ বসাচ্ছে। ঠিক ব্যাপারটা এরকম মোটেই না, ব্যাপারটা অনেক ভিতরের এবং হচ্ছে গা এই ট্যারিফ বসানোর সিদ্ধান্ত হুট করে পাগলের মতো নেওয়া না, এর পিছনে অনেক কারণ আছে। আচ্ছা, আমি স্লাইডটা একটু বড় করি। আহ, হ্যাঁ, আচ্ছা, ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ হচ্ছে হয়তো বা উপকারে লাগবে এবং বুঝতে পারবেন অনেক কিছু, যে সামনে কোনটার কি হইতে পারে না হইতে পারে লং টার্মে। আমি টেকনিক্যাল পার্সপেক্টিভ থেকে কিছু বলতেছি না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এখানে দেখেন 10টা পয়েন্ট লিখছি। হ্যাঁ, 10টা পয়েন্টকে আপনারা অ্যাকচুয়ালি বিবেচনা করবেন 10টা কি বলে, আপনি একটা ফ্লো চার্ট হিসেবে বিবেচনা করেন যে ফার্স্ট স্টেপ এইটা, সেকেন্ড স্টেপ এইটা, থার্ড স্টেপ এইটা, এরকম এরকম, ঠিক আছে? তো আমি ট্যারিফের ইম্প্যাক্টটা আপনাদেরকে যতটুকু আমি বুঝি ততটুকু বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? যে কেন ট্যারিফটা বসাইলো এবং ট্যারিফের ইম্প্যাক্টটা কি হইতে পারে সকল আপনার অ্যাসেটের উপরে প্রভাব আসবে, সকল অ্যাসেটের উপরে। আচ্ছা, তাহলে দেখেন, প্রথম যখন ট্যারিফ বসাইলো, ট্যারিফ আপনার অগাস্টের ১ তারিখ থেকে আপনার কার্যকর হবে। তো ট্যারিফ যখন বসানো হইলো, তখন কি হইলো, ইম্পোর্ট ট্যাক্স ৩০% মতো বেড়ে গেল। আচ্ছা, ৩০% বেড়ে গেল অর্থাৎ কি হচ্ছে, যে বিদেশ থেকে যে কোনো ম্যাটেরিয়ালস আনতে আমেরিকান কোম্পানিদের ৩০% ব্যয় বেড়ে গেল। তো এর ফলে কি হবে, যে আপনার দেখেন ২ নম্বরে লিখছি যে লেস ইম্পোর্ট ডিউ টু ইনক্রিজড কস্ট। ইম্পোর্ট কম হবে যখন দেখবে যে আমার ওখান থেকে জিনিস আনতে খরচ হচ্ছে বেশি, তখন অবশ্যই ওরা বাধ্য হবে প্রোডাকশন কস্ট বাঁচানোর জন্য বা টোটাল যে স্পেন্ডিং সেটা বাঁচানোর জন্য ইম্পোর্টটাকে কমাই দেওয়া। তো এই জন্য লিখছি যে লেস ইম্পোর্ট ডিউ টু ইনক্রিজড কস্ট। দাম বেড়ে, মানে খরচ বেড়ে যাওয়ার কারণে ইম্পোর্টের পরিমাণটা ওরা অবশ্যই কমাই দিতে বাধ্য হবে। ওরা ইচ্ছা করে কমাবে না, বাধ্য হবে ওরা কমাই দিতে, ঠিক আছে? এটা কিন্তু গভর্নমেন্টও জানে। আচ্ছা, এরপরে কি হবে দেখেন ৩ নাম্বার পয়েন্ট, যে এটা ফার্স্ট স্টেপ, যে ইম্পোর্ট ট্যাক্স বেড়ে যাবে।
সেকেন্ড স্টেপ কি হইলো, ওটা বাড়ার ফলে কি হইলো যে হচ্ছে আপনার ইম্পোর্টটা কমে যাবে কারণ খরচ বেড়ে যাচ্ছে তাই। আচ্ছা 3 নম্বর স্টেপে কি হবে, লেস ফরেন কারেন্সি ডিমান্ড, মানে কি যে দেখা যাচ্ছে যে আগে আমেরিকান কোম্পানিগুলা প্রতি দেখা যাচ্ছে যে মাসে সে 2 বিলিয়ন 2 বিলিয়ন বললে ভুল হয়, 7-8 বিলিয়ন ডলারের দেখা যাচ্ছে যে আপনার টেকনোলজিক্যাল সাপোর্ট বা পণ্য বা চিপসেট হাবিজাবি যা কিছু আপনাকে চায়না বা জাপান থেকে আনতো। কিন্তু এখন তো এটা অনেক কমায় দিচ্ছে, কোম্পানি কমায় দিতে বাধ্য হচ্ছে। তার ফলে কি হবে যে ফরেন কারেন্সিগুলোর ডিমান্ড কমে যাবে, কারণ যখন আগে বেশি পণ্য নিত এই দেশগুলো থেকে তখন কিন্তু আপনার ওই ফরেন কারেন্সিগুলো কিনে সেই টাকাটা ওদেরকে পে করে দিত। কিন্তু এখন কিন্তু আর ইনভেস্টর মানে যারা কোম্পানি চালায়, কোম্পানির ওনার, তারা কিন্তু এই ফরেন কারেন্সির প্রয়োজনীয়তাটা কমে যাবে, কারণ ইম্পোর্ট কমে গেছে, তাই এটার প্রয়োজনীয়তা বা ডিমান্ডটা কমে যাবে। তাহলে কি হলো যে ইম্পোর্ট ট্যাক্স বাড়ানো হলো, বাড়ানোর ফলে কি হলো ইম্পোর্টটা কমে গেল, আর ইম্পোর্ট কমলে কি হবে অবশ্যই ফরেন কারেন্সি ডিমান্ডটা কমে যাবে। আচ্ছা এরপরে ফোর্থ স্টেপে কি হয় যে ইনক্রিজ ডলার ডিমান্ড। আচ্ছা এর ফলে কি হবে যে ডলারের ডিমান্ড বাড়বে। এখন প্রশ্ন হইতে পারে যে ভাই এর ফলে ডলারের ডিমান্ড কেমনে বাড়তে পারে। আমি বুঝলাম যে যেহেতু ইম্পোর্ট কমে যাচ্ছে সেহেতু ফরেন কারেন্সির ডিমান্ডটা কমে যাবে, কিন্তু ডলারের ডিমান্ড বাড়বে কেন। আচ্ছা 4 নাম্বার পয়েন্টটা মনে রাখেন, হ্যাঁ এটা এর পরের পয়েন্টগুলোতে বুঝতে পারবেন। এই ডলার কমে যাওয়ার কারণ হচ্ছে যে মোর ডোমেস্টিক র মেটেরিয়ালস রিকোয়ারমেন্ট। মোর ডোমেস্টিক র মেটেরিয়ালস রিকোয়ারমেন্ট এর কারণটা হচ্ছে যখন আপনার বিদেশ থেকে আনতে খরচ পড়তেছে বেশি, তখন আপনি চাবেন কম টাকা দিয়ে দেশীয় কোনো ফ্যাক্টরিকে এই কাজটা দিতে, যে তারা এই কাজটা করে দিক। অর্থাৎ আমার বিদেশ থেকে খরচ পড়তেছে বেশি, তাহলে আমি দেশীয় কোনো ফ্যাক্টরির কাছে যাই। এখন দেশীয় কোনো ফ্যাক্টরির কাছে মানে মানে একটা বড় ফ্যাক্টরি, একটা বড় ইন্ডাস্ট্রি, তারা দেশীয় যারা ফ্যাক্টরি আছে তাদের কাছে যাবে, যে গিয়ে বলবে যে আমার এই পণ্য লাগবে, আমার বিদেশ থেকে আনতে খরচ বেশি হচ্ছে, তোমরা এটা বানাই দাও। তাহলে কি হইলো যে মোর ডোমেস্টিক র মেটেরিয়ালস রিকোয়ারমেন্ট, ডোমেস্টিক র মেটেরিয়ালসের রিকোয়ারমেন্ট বেড়ে যাবে। এর ফলে কি হবে, এই যে ডোমেস্টিক র মেটেরিয়ালস রিকোয়ারমেন্ট বেড়ে যাবে, এই দেশের মধ্যে যেসব ফ্যাক্টরি আছে তাদেরকে তো পে তো করা লাগবে। পণ্য নেওয়ার পরে পে করার জন্য কি লাগবে, ডলার লাগবে। তাহলে পরে কি হলো ডলারের ডিমান্ডটা বাড়লো। তাহলে আমরা একটু বুঝতে পারলাম যে ডলারের ডিমান্ড বাড়লো এবং তার ফলে কি হইলো যে হচ্ছে ডোমেস্টিক র মেটেরিয়ালস রিকোয়ারমেন্ট বাড়তেছে। সরি, ডোমেস্টিক র মেটেরিয়ালস রিকোয়ারমেন্ট বাড়তেছে, এই জন্যই ডলারের ডিমান্ডটা বাড়তেছে। আচ্ছা তারপর 6 নম্বর স্টেপে কি হবে, মোর ডোমেস্টিক প্রোডাকশন। যেহেতু আমি বললাম যে বিদেশ থেকে আনা ব্যয় সাপেক্ষ, তাই ফ্যাক্টরির যত রকম ম্যাটেরিয়ালস আছে এগুলা দেশের ফ্যাক্টরিগুলো বানাবে, তাহলে কি হলো ডোমেস্টিক প্রোডাকশনগুলা বেড়ে গেল। আচ্ছা তারপরে 7 নাম্বার স্টেপে গিয়ে কি হবে যে মোর ডোমেস্টিক প্রোডাক্টস সেলস। আচ্ছা এইখানটায় একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে যখন আপনার বিদেশি পণ্য দেশে বিক্রি কমে যাচ্ছে, তখন কি হচ্ছে যে পণ্যগুলা লোকালি তৈরি হয় বা ওই পণ্যের বিদেশি ওই পণ্যটার অল্টারনেটিভ পণ্য তো দেশে তৈরি হওয়া শুরু হবে বা দেশে তৈরি হচ্ছে, সেটার সেলস বাড়বে। কারণ কোম্পানিগুলো তো আর বিদেশ থেকে আনতে আগ্রহী না, তারা চাবে যে দেশীয় যেই তৈরিগুলো হচ্ছে সেগুলাই সেল হোক বেশি। তাইলে মোর ডোমেস্টিক প্রোডাক্টস সেলস বেড়ে যাবে ডোমেস্টিক প্রোডাক্টসগুলোর। আচ্ছা রেভিনিউ ইনক্রিজড ফর কোম্পানি, তাহলে কোম্পানিগুলার ইনকাম বাড়বে। কোম্পানিগুলোর ইনকাম বাড়বে বলতে কি, ওই যে সকল কোম্পানি আগে সেল করতে পারতো না বা তাদের সেলটা কম ছিল কারণ বিদেশ থেকে পণ্য আসতো, কিন্তু এখন বিদেশ থেকে তো পণ্য আনতে গেলে প্রায় তো 30% টাকা বেশি দেওয়া লাগতেছে, তাই এখন ইম্পোর্টাররা এই পণ্যগুলো কম কম আনবে। তাহলে পারে কি হবে যে আপনার হচ্ছে এই মানে ঘরোয়া যে কোম্পানিগুলো আছে, দেশীয় বা লোকাল যে কোম্পানিগুলো আছে, তাদের পণ্য বেশি বিক্রি হবে এবং সর্বোপরি রেভিনিউ বেড়ে যাবে। সব কিছু মিলায়ে এই কোম্পানিগুলোর জন্য ভালো। আচ্ছা কোম্পানি যখন ভালো হয় তখন ভালো হয় কার, স্টক মার্কেটের। তখন দেখা যাবে যে শেয়ার মার্কেটও উপরের দিকে যাচ্ছে, স্টক মার্কেট গোজ আপ। ঠিক আছে। আচ্ছা ফাইনালি কি হবে, মোর ফরেন ইনভেস্টমেন্ট ইন দ্য স্টক মার্কেট। কেন, কারণ যখন দেখবে যে কোম্পানিগুলার রেভিনিউ বাড়তেছে, গ্রস সেলস বাড়তেছে, প্রফিট বাড়তেছে, গভর্নমেন্ট সাপোর্ট করতেছে, বাই হোয়াট,
যে ট্যারিফ ইম্পোজ করতেছে অন্যান্য কান্ট্রির উপরে যাতে তাদের দেশীয় ফ্যাক্টরিগুলা গ্রো হয়। আমার কথা বুঝতে পারলাম? যাতে দেশীয় ফ্যাক্টরিগুলো গ্রো হয়। ট্যারিফ ইম্পোজ করতেছে টাকা পয়সা পাওয়ার জন্য না, মূলত এরা হচ্ছে ইনসেন্টিভ দিচ্ছে বা ডিস ইনসেন্টিভাইজ করতেছে বিদেশের কোম্পানিগুলোকে, যে তোমরা বিদেশ থেকে পণ্য আইনো না, তাহলে পারে কি হবে, দেশীয় পণ্য দেশীয় কোম্পানি ভালোর দিকে যাবে, এবং দেশীয় কোম্পানির যখন ইনকাম বাড়বে, তাদের যখন সেলস বাড়বে, তখন কি হবে, শেয়ার মার্কেট উপরের দিকে যাবে। আর এই সিনারিও দেখে যখন শেয়ার মার্কেট উপরের দিকে যাবে, কোম্পানিগুলোর সেলস বাড়তেছে, তখন কি হবে, যে বাইরে থেকেও ইনভেস্টমেন্ট আসবে আমেরিকান শেয়ার মার্কেটে, যে এই দেশের কোম্পানিগুলোর সিচুয়েশন খুব ভালো, সরকার চাচ্ছে এদের সেলসও বাড়তেছে, তাহলে পারে আমার টাকাটা এখন এই ইয়েতে ইনভেস্ট করি, এই দেশের স্টক মার্কেটে ইনভেস্ট করি। ঠিক আছে, আচ্ছা, এখন সেকেন্ড স্লাইডটাতে আমরা আসি। সেকেন্ড স্লাইডটাতে দেখেন যে ট্যারিফ ইম্প্যাক্ট অন মার্কেট। মার্কেটে এই ট্যারিফের কার্যকলাপগুলোতে আমরা সমস্ত কিছু বুঝছি, যে এই কারণে এগুলো হয়েছে, তাই না? যে ট্যারিফ বসাইলে পারে কি হয়, শুধু টাকার ব্যাপার না, এখানে অনেক কিছু রিলেটেড আছে, অনেক কিছু রিলেটেড আছে। আচ্ছা, ট্যারিফের ইম্প্যাক্টটা মার্কেটে কীরকম পড়তে পারে সরাসরি এবার বলি। ঠিক আছে, দেখেন ফেডারেল ফান্ড রেট, এটা হচ্ছে আমেরিকান সেন্ট্রাল ব্যাংক যেই হচ্ছে আপনার ইন্টারেস্ট রেটটা ঘোষণা করে, সেটা হচ্ছে নেক্সট ঘোষণার ডেট হচ্ছে জুলাই 31, অর্থাৎ এই মাসের একদম শেষ দিন। ঠিক আছে, তো আমার হিসাবে, আমি জানি না যে কতটুকু সঠিক হবে বা ভুল হব, যে 70% চান্স আছে যে 0.5% রেট কাটস করবে, কারণ ট্রাম্প, যদি কেউ খোঁজখবর রাখেন তাহলে পরে সে স্পষ্ট জানেন যে ট্রাম্প 100 কোটি বার বলছে যে ইন্টারেস্ট রেট কমাইতেই হবে, এবং ওর দাবি হচ্ছে বর্তমানে আপনার ইউএস এর ইন্টারেস্ট রেট আছে কিন্তু মেজর যে কান্ট্রিগুলো আছে তার মধ্যে সবচেয়ে বেশি হাই ইন্টারেস্ট রেট। বলতে আপনি ব্যাংকে টাকা রাখলে পারে দেখা যাচ্ছে যে এত টাকা প্রতি বছরে সুদ পাবেন, ইন্টারেস্ট পাবেন। তো আমেরিকান বর্তমান ইন্টারেস্ট রেট হচ্ছে 4.5। তো ট্রাম্প চাই যে হচ্ছে এটা 1%-এ আসুক, 4.5% থেকে 1%-এ আসুক, এবং ও অনেক জায়গায় বারবার করে বলছে, গত সপ্তাহে বলছে, তার আগের সপ্তাহে বলছে যে করেই হোক রেট কাটস করতেই হবে, যত বেশি আমরা রেট কাটস করবো এখন, তত বেশি আমাদের দেশটা গ্রোথের দিকে যাবে। এটা ওর থিওরি, এবং আমি যেটা মনে করি যে আমেরিকান প্রেসিডেন্ট যতগুলা জীবনে আসছে এরা কারোর পার্সোনাল থিওরি দেয় না, এদেরকে একটা এমন সিস্টেমের মধ্যে রাখা যে এরা শুধুমাত্র মুখপাত্র, এদের সমস্ত সিস্টেমগুলা অনেক স্ট্রংলি চিন্তা ভাবনা করে হয়, একটা মানুষের মাথার উপরে সিদ্ধান্ত নেওয়া হয় না। তাই ও যেটা বলতেছে সেটা ভিতর সিদ্ধান্ত হয়ে আছে। তো জুলাই 31 তারিখে আপনার রেট কাটস 0.5% হওয়ার কথা, না হওয়ার কোনো কারণ দেখি না। আবার নাও হইতে পারে, দেখা যাচ্ছে জুলাই না করে সেপ্টেম্বরে করলো, যেটা ফেড চেয়ারম্যান এরাও বলতেছে যে সেপ্টেম্বর পর্যন্ত আমরা একটা ওয়েট করে দেখি, বাট করতে বাধ্য হবে এই জুলাই 31-এ, হয়তো বা করতে বাধ্য হবে। আর করুক বা না করুক, স্টেটমেন্ট আসবে কিন্তু ডোভিশ স্টেটমেন্ট, যে আমরা সামনের মাসে করব বা সামনের 2 মাসের মধ্যে আমরা রেট কাটস করবো, 0.5 হইলে পারেও করবো। ডোভিশ স্টেটমেন্ট আসা মানে কি, মার্কেটকে একটা সিগন্যাল দেওয়া, কারণ নিউজ যখন হয় তখন তো এক বিষয়, বাট হওয়ার আগে মার্কেট কি করতেছে এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। কারণ আপনি যেটা পাচ্ছেন আজকে, সে সিপিআই নিউজ বা পিপিআই নিউজ আজকে পাচ্ছেন, আপনি আজকে 7:30 সময় পাচ্ছেন আপনি, ওইটা তো আমেরিকান গভর্নমেন্টও জানে, ইনভেস্টররা কিন্তু আগে থেকে জানে, যারা ভিতরে বড় বড় পর্যায়ে আছে তারা কিন্তু আগে থেকে জানে যে এটা রিপোর্ট কেমন আসতে পারে। তাই তারা কিন্তু নিউজের জন্য ওয়েট করবে না। ঠিক আছে, নিউজ আসলে পারে, ভালো খারাপ ইম্প্যাক্ট নিউজের পরবর্তী সময়েও আসতে পারে, সেই ঠিক আছে, বাট নিউজের জন্য ওরা ওয়েট করে না কিন্তু। আচ্ছা, তাহলে পরে আমরা কি পাইলাম যে 31 তারিখে ডোভিশ স্টেটমেন্ট আসবে, 0.5 রেটস কাটসও হইতে পারে, আমি নিশ্চিত না, বাট হইতে পারে। আর এই টোটাল ব্যাপারটার ফলে জুলাই 31 বা তার আগে থেকে আপনার ডলারটা উইক হওয়া শুরু করবে এই স্টেটমেন্টের কারণে। আচ্ছা, এরপরে দেখেন অগাস্টের 1 তারিখে ট্রাম্প বলছে বলতে কি আমেরিকার সিদ্ধান্ত, যে একদম লিখিত সিদ্ধান্ত, যে অগাস্টের 1 তারিখ থেকে এই সকল দেশে, বাংলাদেশ কিন্তু ইনক্লুড আছে এর মধ্যে, বাংলাদেশের উপরে বসাইছে 35% ট্যারিফ, যে আরো অনেকগুলো দেশ আছে, এই সকল দেশের উপর থেকে আপনার হচ্ছে দেশের উপরে হচ্ছে ট্যারিফ ইম্পোজ হবে হচ্ছে অগাস্টের 1 তারিখে।
এখন অগাস্টের 1 তারিখে যখন ট্যারিফ ইম্পোজ হয় তখন আমি কিন্তু আপনাকে এই যে গতবার দেখাইলাম, গত স্লাইডে দেখাইলাম যে ট্যারিফ বসানো মাত্রই কি হবে, যে ডলারের ডিমান্ড বাড়বে। এখন ডলারের ডিমান্ড কিন্তু অলরেডি বেড়ে গেছে, ওই নিউজটা কাজ কিন্তু শেষ, আমার হিসাবে ওই নিউজটা কাজ কিন্তু শেষ। এখন সামনে যদি ট্যারিফ 1 তারিখে বসায়ও খুব বেশি দেখবেন যে ডলার সেই সময় স্পাইক দিবে আপসাইডে, খুব বেশি হওয়ার কথা না, বা হইলে পারে ওটা স্টেবল হবে না, কারণ মার্কেট অলরেডি ওই নিউজটাকে অ্যাবজর্ব করে নিয়েছে, অলরেডি অ্যাবজর্ব শেষ আমার হিসাবে, বা অ্যাবজর্বের লেভেলে আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে জুলাই 31-এ যেই নিউজটা বের হবে বা যেই কাহিনীটা আছে সেটা ডলার উইক হবে, আবার ট্যারিফের কারণে ডলার কিন্তু স্ট্রেংথ হবে। তো টোটাল ব্যাপারটার কারণে কি হবে জানেন, টোটাল ব্যাপারটা পরে যেটা হবে যে ডলার হয়ে যাবে স্টেবল, ডলার স্টেবল হয়ে যাবে। এবং এটা কিন্তু গভর্নমেন্ট থেকে শুরু করে সবাই জানে যে ডলারকে স্টেবল রাখতে হবে, ওদের দেশকে বাঁচাইতে হইলে, ওদের ইকোনমিকে স্টেবল রাখতে হইলে পারে ওদের দেশের মুদ্রাকে স্টেবল রাখতেই হবে। আচ্ছা, তো এখন দেখেন এই যে এই যে কাহিনীগুলো হবে এর ফলে বিভিন্ন মার্কেটে কীরকম ইম্প্যাক্ট আসতে পারে। আমার কাছে মনে হয় যে ওভারঅল যেহেতু আপনার ইন্টারেস্ট রেট কমের দিকে যাবে, তাইলে পারে আপনার হচ্ছে ডলারের অবস্থাটা এরকম হবে যে হয় নিউট্রাল অথবা স্লাইটলি ব্যাড ফর ডলার, হয়তোবা আপনি নিউট্রাল দেখতে পারেন অথবা একটু ডাউন ট্রেন্ডে ডলারকে দেখতে পারেন। আচ্ছা, এরপরে গোল্ডের জন্য কিন্তু এটা ভালো, গোল্ডের জন্য এটা ভালো, কারণটা হচ্ছে, আচ্ছা আমি ডলার ব্যাপারটা একটু বলে নিই, সেটা হচ্ছে যে আপনার ট্যারিফের যেই ঘোষণা সেটার যেই ইম্প্যাক্ট সেটা অলরেডি ডলারের উপরে চলে আসছে। ঠিক আছে, এখন আপনার হচ্ছে গা ডলারকে স্ট্রেংথ ট্যারিফ আর মনে হয় না দিতে পারবে, সাময়িকভাবে যতটুকু দেওয়ার ট্যারিফ হচ্ছে একটা ঘটনা, যেই ঘটনাটা বা ঘটে যাবে আপনার হচ্ছে অগস্টের 1 তারিখে, এরপরে কিন্তু মার্কেট সেটাকে এরপরে বা আগের সময়ে মার্কেট কিন্তু এটাকে অ্যাবজর্ব করে নিয়ে এই ট্যারিফের ব্যাপারটাকে কিন্তু নর্মালাইজ করে দিবে। ঠিক আছে, আর এই ব্যাপারটাকে আরও বেশি ব্যালেন্স রাখার জন্য কিন্তু আপনার হচ্ছে এই যে ফেড কিন্তু ইন্টারেস্ট রেট কমাবে, এবং ফেড যে ইন্টারেস্ট রেট কমানো শুরু করবে এটা কিন্তু একটা লং টার্ম প্রসেস, আর ট্যারিফের ইমপ্লিমেন্টেশনটা কিন্তু একটা জাস্ট মানে অল্প দিনের প্রসেস, মানে এটা হয়ে গেলে পরে শেষ, এরপরে হয়তো বা ট্যারিফ নিয়ে আর তেমন কোনো আলাপ আলোচনা হবে না, মানে হবে কিছু কিছু সময় দেখবেন যে হয়তো আলাপ করতে বসছে, বাট এর মোটামুটি একটা ইম্প্যাক্টটা অনেকটা কমে যাবে, কিন্তু এটার ইম্প্যাক্ট কিন্তু লং টার্ম, কয়েক বছরের ইম্প্যাক্ট। ঠিক আছে, এই যে হচ্ছে আপনার ফেডারেল ফান্ড রেট এইটার আর কি, এই জন্য হচ্ছে আমি মনে করি যে ডলার সামান্য ডাউন ট্রেন্ড থাকবে অথবা নিউট্রাল বা ডাউন ট্রেন্ড এই লেভেলটাতে থাকবে। আর গোল্ডের জন্য ভালো, কারণ গোল্ডের জন্য ভালো এই জন্য যে যখন ইন্টারেস্ট রেট ডভিসের দিকে যাবে তখন এই টাকাগুলা কিন্তু মানুষ চিন্তা করবে যে আমি তো ব্যাংকে রাখলে টাকার ইন্টারেস্ট পাচ্ছি কম, আমার তো প্রফিট হচ্ছে কম, তাহলে কোথায় আমরা সেফ হ্যাভেন আমরা ভাবি গোল্ড, তাহলে গোল্ডের ডিমান্ড কিন্তু সামনে বাড়তে থাকবে। আপনি টেকনিক্যাল চার্ট যদি বুঝেন তাতেও দেখবেন যে টেকনিক্যালিও বোঝা যাচ্ছে যে একটা লং টার্ম আপ ট্রেন্ডের পরে একটা ফ্ল্যাগ প্যাটার্নে মার্কেট হোল্ড করতেছে। ঠিক আছে, তো এখান থেকে গোল্ডেরও বাড়ার সম্ভাবনাই বেশি। এখন সাময়িক 1-2 দিনের জন্য কোনো ঘটনা বা নিউজে ক্র্যাশ ট্র্যাশ বা হচ্ছে ডাউন টাউন হইতে পারে, ওটা তো ভাই টেকনিক্যাল ব্যাপার, ওটার ব্যাপারে কথা বলতেছি না, বাট আমি ওভারঅল বলতেছি বিটকয়েনের জন্য ভালো, কারণ সেম কথা যে হচ্ছে আপনার ফেড হচ্ছে ডোভিশ থাকবে, যার জন্য বিটকয়েনের জন্য ভালো, যেই থিওরিতে গোল্ডের জন্য ভালো সেই থিওরিতে বিটকয়েনের জন্য ভালো। গুড ফর স্টক মার্কেট কেন, এই দেখেন লাস্টে যেটা বলছিলাম যে বাইরের থেকে ইনভেস্টমেন্ট আসবে স্টক মার্কেটে, দেশীয় কোম্পানিগুলোর হচ্ছে সেলস বাড়বে, রেভিনিউ বাড়বে, যার ফলে শেয়ার মার্কেটের জন্য এটা ভালো, লং টার্মে শেয়ার মার্কেটের জন্য এটা ভালো। আচ্ছা, তারপরে লাস্টে দেখেন লিখছি যে ব্যাড ফর ট্রেড ডিপেন্ডেন্ট কারেন্সিস লাইক জেপিওয়াই, এওডি, এনজেডটি। ঠিক আছে, এগুলো ট্রেড ডিপেন্ডেন্ট কারেন্সিস এই জন্য আরও বেশি যে হচ্ছে এই ফরেন কারেন্সিগুলোর কিন্তু ডিমান্ড কমবে, কারণ এইখান থেকে ইউএসের যেই ট্রেডগুলা ছিল এই ট্রেড বা ইম্পোর্ট কিন্তু কমবে, অর্থাৎ কি ফরেন কারেন্সিগুলার আপনার হচ্ছে কি ভ্যালু কমবে। যেমন জেপিওয়াই এর জন্য মহা 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 খারাপ, জেপিওয়াই জাপানের উপর থেকে যদি ট্রাম্প হচ্ছে ট্যারিফ না সরাই তাহলে কিন্তু জাপানের জন্য অনেক বেশি ক্ষতির কারণ।
এই হচ্ছে আপনার ট্যারিফ বিষয়টা জাপানের জন্য ক্ষতির কারণ জাপান থেকেও মানুষ মানে ইউএসএ হচ্ছে ইম্পোর্ট করা অনেক কমাই দিবে, যার ফলে জাপানিজ যে ইয়েন আছে ইয়েনের ডিমান্ডও কিন্তু কমে যাবে। আবার এওডি এনজেডি এগুলাও ট্যারিফ ডিপেন্ডেন্ট, বাট এইগুলার ক্ষেত্রে দেখবেন যে আস্তে আস্তে এরা ম্যানেজ করে ফেলবে, কারণ এগুলো আবার অনেক বেশি আপনার হচ্ছে এওডি এনজেডি এগুলো অনেক বেশি আপনার কমোডিটিসের উপরে নির্ভর করে। এদের আবার বহুত ধন সম্পত্তি আসতো আল্লাহর দেশে, আপনার হচ্ছে যে কি যেন বলে গোল্ড টোল্ড হাবি জাবি আছে, কমোডিটিস আছে প্রচুর, যার জন্য এরা এর উপর ডিপেন্ডেন্ট, এরা ব্যালেন্স করে ফেলবে। বাট জাপানের অবস্থা যায় না, হয়তো বা খারাপ হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, এখন আমি একটা ব্যাকে আসি। দেখেন আজকে এই নিউজটা প্রকাশ হয়েছে আপনার হচ্ছে মেবি আধা ঘন্টা আগে। এখন ট্রাম্প বেটা বলতেছে যে হচ্ছে যে আপনার ফেডের যে চেয়ারম্যান তারা কিন্তু বরখাস্ত করতে চাইছিল, কারণ কি যে ওরে এতবার বলার পরেও ও কেন আপনার হচ্ছে ইন্টারেস্ট রেটটা কমাচ্ছে না। কিন্তু এখন আবার ট্রাম্প দেখেন ডিনাই করতেছে। ট্রাম্প বলতেছে যে হচ্ছে আমি কি করব না, এখন হচ্ছে পাওয়েলকে বরখাস্ত করব না, এটা আমাদের দেশের ইকোনমির জন্য খারাপ হবে, এবং হচ্ছে দেখেন হোয়াট ক্যান কিল দ্য ভ্যালু অফ ইউএস ডলার, হোয়াট ক্যান অ্যাবসলিউটলি ডিস্ট্রয় ফেথ ইন ইউএস ডলার ইজ অ্যাটাকিং ইন এনি ওয়ে। মানে এই যে টোটাল যে সিস্টেমটা আছে, এই যে ফেডের মানে ফেডের চেয়ারম্যান পাওয়েল, এই বোর্ডের উপরে ট্রাম্প যদি সরাসরি অ্যাটাক করে যে হচ্ছে ফেডের চেয়ারম্যানকে সরাই দাও, লেকিন ডলারের উপরে মানুষের আস্থা কমে যাবে। এই জন্য কিন্তু কাহিনী মূলত এটা না, কাহিনী হচ্ছে যে ফেডের চেয়ারম্যান পাওয়েল এখন সম্মত হয়েছে, ঠিক আছে সামনে আমরা ইন্টারেস্ট রেট কমাই দিব। এই জন্য এখন ট্রাম্প কইতেছে যা হচ্ছে তোমার আর বরখাস্ত করা হবে না, আর কয়দিনই বা আসো, মে মাস পর্যন্ত আছে 26 সালে হয়তো বা, তো তোমার আর বরখাস্ত করার প্রয়োজন নেই, ব্যাপারটা এরকম, ঠিক আছে। তো যাই হোক, এটা আমার হচ্ছে আপনার টোটাল যেই ধারণা ছিল সেই ধারণা। আর দেখেন এখন ট্রেডগুলোর অবস্থা কীরকম, যে ধরেন আপনার আমেরিকান স্টক মার্কেটের ইউএস টেক, হ্যাঁ, এখন এইসব জায়গাতে কিভাবে আপনি টেকনিক্যালি ট্রেড করবেন? টেকনিক্যালি ট্রেড করা যে পারে হয়তো বা সে পারে, বাট আমার কাছে ননসেন্স লাগে। কারণ এই ধরনের যখন মার্কেট যখন অনেক বেশি ভোলেটাইল থাকবে, অনেক বেশি এক্সট্রিম করবে, তখন প্যাটার্ন চোখে মুখে বাঁধবে, প্যাটার্ন বহুত রকমের বাঁধবে। এই জায়গায় বাঁধবে ডবল টপ, আবার এইখানে বাঁধবে কীরকম হেড অ্যান্ড শোল্ডার্স, এই যে একটা শোল্ডার্স হেড, এই যে শোল্ডার্স, সেল দিলেন উপরে নিয়ে চলে গেল, আপনার স্টপ লস তো শেষ জায়গা মতো। আবার এখানে আসলে পারে এখানে একটা হেড পাচ্ছেন, আবার এখানে একটা শোল্ডার, এখানে একটা শোল্ডার, এখান থেকে আবার আপ যাওয়ার কথা কিন্তু গেল না, আবার এখান থেকে স্টপ লস, যার যেখানে তার স্টপ লস ছিল সব কিছু একবারে শেষ করে দিয়েছে, ঠিক আছে। এমন আপনি কারেন্সির পেয়ারগুলোতেও আপনি সেম সিচুয়েশন দেখতে পাবেন, যে এখানে কোনো টেকনিক্যাল থিওরি অ্যাপ্লাই করা কঠিন ব্যাপার, অনেক কঠিন ব্যাপার। যে কোনো টেকনিক্যাল থিওরি অ্যাপ্লাই করে এখানে স্টপ লসটাকে বাঁচানো খুবই কঠিন ব্যাপার, বিশেষ করে এই ধরনের ভলেটাইল মার্কেটে যেখানে সিদ্ধান্ত আসতেছে প্রতি সেকেন্ডে, নিউজ আসতেছে প্রতি সেকেন্ডে। তো এইসব ক্ষেত্রে আমি হচ্ছে আপনার ফান্ডামেন্টালের উপরেই বেশি ফোকাস করি। তো যাই হোক, এটাই ছিল আমার ভিডিও বা টোটাল যে ধারণাটা ট্যারিফের উপরে। ভুল হবে না সঠিক হবে সেটা জানি না, বাকিটা দেখা যাক, আল্লাহ ভরসা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।